নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী। দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনার বিষয়বস্তু হচ্ছে মকর রাশির এই মে মাস 2025 সালের তার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স এইগুলো কেমন যাবে সেগুলো একটু অবশ্যই আজকে আলোচনা করব আমরা, যার জন্য পরপর যাচ্ছি। এরপর সঞ্চয়টা কেমন থাকছে, তারপর আলোচনা করব আপনার যোগাযোগ, পরাক্রমতা, মায়ের শরীর স্বাস্থ্য, পারিবারিক স্বাচ্ছন্দ্য, গাড়ি বাড়ি বা কেনা বেচা, সেখান থেকে প্রেম, শিক্ষা, সন্তান, ব্যবসা, দাম্পত্য, বিবাহ, উপার্জন ক্ষেত্র কীরকম, কর্মক্ষেত্র কীরকম, একটা সার্বিক ধারণা দেওয়ার চেষ্টা করছি সম্মুখভাবে ছোট্ট করে। তো আলোচনার প্রথমে একটু বলে রাখি, এই মে মাসে বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা আমূল পরিবর্তন হতে চলেছে গ্রহগণের মধ্যে। অর্থাৎ রাহু, কেতু এবং বৃহস্পতি তারা কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন। অর্থাৎ রাহু কেতু 18ই মে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন, কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবেন, আর বৃহস্পতি 14ই মে বৃষ রাশি থেকে তিনি মিথুন রাশিতে প্রবেশ করবেন। আর রবি তিনি যাবেন 16 তারিখ, তিনি বৃষ রাশিতে চলে যাবেন। আর বুধ থাকছেন প্রায় সারা মাসের সিংহভাগ জুড়ে মেষ রাশিতে। বাকি গ্রহাবস্থান দেখা যাচ্ছে তৃতীয় ঘরে শনি শুক্র বসে আছেন। আর ওখানে তো বললাম যে 18 তারিখের পূর্ব পর্যন্ত রাহু থাকছে। আর বাকি তো মঙ্গল সপ্তমে নিচস্থ, অর্থাৎ কর্কট রাশিতে নিচস্থ সারা মাস জুড়ে। তো আপনার জীবনে কি ঘটতে চলেছে এই মে মাসে? আপনি তো অনেক ধকল পেরিয়ে এসছেন। এই তো 29শে মার্চ আপনার 7.5 কাটলো। তারপর কেমন আছেন বা কেমন থাকবেন সে বিষয়ে একটু জানার দরকার আছে। প্রথমেই শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করে নিই। আপনার 1 নম্বর ঘর থেকে আমরা শরীর স্বাস্থ্য আলোচনা করব। এখানে 1 লিখে রেখেছি। মকর রাশিতে দেখা যাচ্ছে আপনার রাশির অধিপতি তৃতীয় ঘরে। সাধারণত চন্দ্রের অবস্থান ধরে যেহেতু আলোচনা করা হয়, চন্দ্র সাপেক্ষে তৃতীয় ঘরে শনি ভালো ফল দেন। শনি হচ্ছেন আপনার রাশির অধিপতি, তিনি যেহেতু তৃতীয় ঘরে যাচ্ছেন তিনি কিন্তু ভালো ফল দিচ্ছেন। বাকি ষষ্ঠ ঘরে অধিপতি হচ্ছেন বুধ, তিনি কিন্তু চতুর্থে গেছেন, তিনিও ভালো জায়গায় থাকছেন। এবারে প্রশ্ন হচ্ছে কি সমস্যা হতে পারে? সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না। সামান্য ত্বক সংক্রান্ত কিছু সমস্যা এলে আসতে পারে, আদারওয়াইজ সেরকম কোনো নয়। বাক্য সংক্রান্ত, গলা সংক্রান্ত এরকম কিছু সমস্যা এলে আসতে পারে। আর যেটা আবহাওয়ার কারণে কিছু সমস্যা, সেটা হচ্ছে একটা জেনারেল সমস্যা। যাই হোক, শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ আপনাদের দেখা যাচ্ছে না এই মে মাসে। দ্বিতীয় ঘর, এখান থেকে আমরা সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি আলোচনা করে থাকি। এখানে দেখা যাচ্ছে যে 18 তারিখের আগে কেউ থাকছেন না। শনি কিন্তু ওই জায়গার অধিপতি, তিনি আবার তৃতীয় চলে যাচ্ছেন, তৃতীয় তিনি ভালো ফল দেন। সুতরাং একটা সঞ্চয় যোগ তো অবশ্যই দেখা যাচ্ছে আপনাদের। এবং রাহু যখন আপনার দ্বিতীয় ঘরে আসবেন, কুম্ভ রাশিতে 18 তারিখ আসবেন, তখন কিন্তু দেখা যাবে যে, দেখুন এখানে একটা প্রশ্ন আছে যে আপনার কুণ্ডলিতে যদি একটু রাহুর অবস্থান ভালো থেকে থাকে, তাইলে আপনি কিন্তু একটা ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। এবং সেটা হয়তো মেবি কোনো দূরবর্তী স্থানে যোগাযোগের মাধ্যমে বা বিদেশ থেকেও আসতে পারে। তবে দেখা যাচ্ছে আপনার সঞ্চয় যোগ ভালো। তৃতীয় ঘর যোগাযোগ, পরাক্রমতা ইত্যাদি, সেখানে বসে আছেন আপনার রাশির অধিপতি এবং সঞ্চয়ের অধিপতি শনি, এবং আপনার পঞ্চম এবং দশমের অধিপতি শুক্র তৃতীয় ঘরে। ফলাফল কি দেবে না, আপনি যথেষ্ট কর্মক্ষেত্রে পরাক্রমতা দেখাতে পারবেন এবং শিক্ষাক্ষেত্রেও পরাক্রমতা দেখাতে পারবেন, প্রেমের ক্ষেত্রেও পরাক্রমতা দেখাতে পারবেন। সুতরাং সেগুলো যখন আলোচনায় করব, তো মোটামুটি এই মাসে একটা যোগাযোগ বৃদ্ধি পাবে, পরাক্রমতা বজায় থাকছে, সাহসিকতা, মানসিকতা অনেকটা দৃঢ় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চতুর্থ ঘর, আমরা পারিবারিক স্বাচ্ছন্দ্য, মায়ের শরীর স্বাস্থ্য, গাড়ি বাড়ি এইগুলো আমরা আলোচনা করে থাকি। তো সেই জায়গায় রবি এবং বুধ দুজনেই বসে থাকছেন 16 তারিখ পর্যন্ত। 16 তারিখে রবি চেঞ্জ করছেন আর বুধ থেকে যাচ্ছেন আপাতত। তাইলে প্রথমার্ধ অবশ্যই দেখা যাচ্ছে
ভালো যাওয়ার সম্ভাবনা আছে। রবি উচ্চ অবস্থায় থাকছেন যেহেতু ভালো যাওয়ার সম্ভাবনা আছে, যদিও তিনি অষ্টমপতি, কিন্তু যেহেতু তিনি উচ্চ অবস্থায় থাকছেন, বুধের সাথে থাকছেন, খুব একটা খারাপ যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং এই যে বিদেশ সংক্রান্ত ব্যাপার বললাম, এটার অনেকটা যোগাযোগ বাড়ার সম্ভাবনা দেখা যায়। তবে এক্ষেত্রে বলবো বিদ্যুৎ সংক্রান্ত, আগুন সংক্রান্ত বিষয় থেকে কিছুটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। বাড়িতে হয়তো বিদ্যুতের কোনো সমস্যা হতে পারে, সেগুলো একটু দেখভাল করতে হবে ওগুলো, তা কোনো খারাপ ভালো হলে। আদারওয়াইজ সেরকম কোনো খারাপ কিছু দেখা যাচ্ছে না। এবারে চলে যাই, এই রবি কিন্তু পঞ্চমে চলে যাচ্ছেন 16 তারিখ, প্রেমের জায়গা, শিক্ষার জায়গা ইত্যাদি। আবার পঞ্চম ঘর থেকে আমরা প্রেম, শিক্ষা, সন্তান ইত্যাদি আলোচনা করে থাকি। তো তার আগে বলি যে চতুর্থ ঘরে যারা গাড়ি বাড়ি কিনতে চাইছেন, সময়টা খুব একটা খারাপ নয়, আপনারা ক্রয় করতে পারেন। কিন্তু বাড়ি বানাতে চাইলে নিশ্চিত বানাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে জমি জায়গা কেনার ক্ষেত্রে একটু সমস্যা আছে, আমি একটু পরে আলোচনা করছি ওটা। পঞ্চম থেকে তাইলে আমরা প্রেম, শিক্ষা, সন্তান এগুলো নিয়ে আলোচনা করি। এখানে দেখা যাচ্ছে এর অধিপতি কিন্তু শুক্র কিন্তু থার্ড হাউসে, তৃতীয় ঘরে উচ্চ অবস্থায় আছেন। তাইলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কি ঘটবে না, যথেষ্ট পড়াশোনায় পরাক্রমতা আপনি দেখাতে পারবেন, অর্থাৎ আপনার পড়াশোনা ভালো হবে, যথেষ্ট ভালো হবে। এবং আপনি যে নতুন নতুন জায়গায় যদি ভর্তি হতে চান, সেক্ষেত্রে আপনি ভালো ফল পেতে চলেছেন, এটা নিশ্চিত কথা। এবং যারা নতুন কোনো বিদ্যালয় চেঞ্জ করতে চাইছেন, সে কলেজ হোক যাই হোক, একটু উচ্চশিক্ষাটা এখান থেকে ভাবা হয়, ইউনিভার্সিটি হোক, যারা চেঞ্জ করতে চাইছেন, পছন্দ করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো, যথেষ্ট সাথ দেবে। অতএব শিক্ষাক্ষেত্র যথেষ্ট ভালো দেখাচ্ছে। আর প্রেমের ক্ষেত্র যথেষ্ট ভালো। এই কারণে বললাম, আপনার রাশির অধিপতি এবং আপনার যে প্রেমের জায়গার অধিপতি, অর্থাৎ শনি হচ্ছেন রাশির অধিপতি, আর প্রেমের জায়গার অধিপতি হচ্ছেন শুক্র, দুজন কিন্তু একই জায়গায় মিলিত হয়ে গেছেন। সেক্ষেত্রে কি ফলাফল না, দুজনের প্রেম কিন্তু খুব সুখকর হবে, খুব সুখকর হবে। অতএব দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে কোনো বাধা নেই। যারা পুরনো প্রেমে আছেন যথেষ্ট ভালো, যারা নতুন প্রেম করতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো দেখাচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে, রবি যখন চলে আসবেন 16 তারিখ আপনার পঞ্চমে, তখন কি দেখা যাবে, আপনার পার্টনার তার মধ্যে একটা অহংকার আসার সম্ভাবনা। তবে আপনার রাষ্ট্রাধিপতি এবং প্রেমের অধিপতি গ্রহ একত্রে থাকার সুবাদে সেটা কোনো সমস্যা নয়, প্রেম মধুর থেকে মধুরতর হতে চলেছে। শিক্ষা বললাম, প্রেম বললাম, সন্তানের ক্ষেত্রেও বলি, সন্তান ক্ষেত্র যথেষ্ট ভালো। সুতরাং আপনারা যারা সন্তান নিতে চাইছেন, অবশ্যই এই সময়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট উপযোগী সময়। এবারে চলে আসি, কারণ বৃহস্পতিও এখানে থাকছেন 13 তারিখ পর্যন্ত। 14 তারিখে তিনি চলে আসছেন কোথায় না, ষষ্ঠ ঘরে। তাহলে পঞ্চম ঘরে দেখা গেছে যে বৃহস্পতি আছেন, থাকছেন ওখানে 13 তারিখ পর্যন্ত। তারপর শুক্র শনি এক জায়গায়, রবি আবার চলে আসছেন, অবশ্য তখন চলে আসছেন কে, বৃহস্পতি বেরিয়ে আসছেন, এবারে ষষ্ঠ ঘরে চলে আসছেন। তাহলে আপাতত 14-15 তারিখের আগে পর্যন্ত যথেষ্ট ভালো প্রেম, শিক্ষা সর্বক্ষেত্রে। তারপর বৃহস্পতি ষষ্ঠে চলে এলেন। এবারে বৃহস্পতি ষষ্ঠে আসার সুবাদে কি ঘটতে চলেছে আপনাদের না, রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি এগুলো আমরা আলোচনা করে থাকি। এর অধিপতি কিন্তু চতুর্থে, খুব একটা খারাপ জায়গায় নেই, তিনি নবমের অধিপতি। এবারে যদি শত্রু থাকার সম্ভাবনা বেশ কিছুটা আছে, যদি থেকে থাকে তারা কিন্তু অবদমিত হবে, যথেষ্ট অবদমিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শত্রু ক্ষয় অবশ্যই হবে। যারা পুরনো মালি মোকদ্দমায় জড়িয়ে আছেন তারা অবশ্যই একটা ভালো ফল পাবেন, সেখান থেকে শুভ ফল পেতে চলেছেন। মালি মোকদ্দমা থেকে এমনও হতে পারে যে একটা আলোচনার ভিত্তিতে সমাধান হওয়ারও সম্ভাবনা দেখা যায়। আর ঋণ হওয়ার সম্ভাবনা সেরকম আমি দেখতে পাচ্ছি না, বরং ঋণ পরিশোধের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবারে চলে আসি সপ্তম ঘর দাম্পত্য। দেখুন প্রেমটা কত সুন্দর হলো, কিন্তু দাম্পত্য ক্ষেত্র কি হবে না, এখানে মঙ্গল নিচস্থ অবস্থায় আছেন, আর আপনার রাশিতে চন্দ্রকে ধরে নিয়ে আলোচনা হচ্ছে, কারণ এই জায়গার অর্থাৎ কর্কটের অধিপতি হচ্ছেন কে, চন্দ্র।
চন্দ্র আপনার রাশিতে, আর মঙ্গল কিন্তু আপনার কর্কটে অর্থাৎ সপ্তমে নিচস্থ হয়ে গেছেন। এই জায়গায় কি ঘটবে না, মঙ্গল সরাসরি সপ্তম দৃষ্টি রেখেছে আপনার রাশিতে। এই জায়গায় যে ঘটনাটি ঘটতে চলেছে সেটি হচ্ছে কি না, আপনার পার্টনার অর্থাৎ আপনার স্ত্রী বা স্বামী এবং আপনি এই মাসে দুজনেই কিন্তু কিছু নয় কিছু বিষয়ে উত্তপ্ত থাকবেন। পরস্পরের সাথে একটু বোঝাপড়ার সমস্যা হবে, একে অপরকে বুঝে উঠতে পারবেন না, কিছুটা বাক্য বিনিময় হবে, কিছুটা মনক্ষুণ্ণ হবে, একটা সম্পর্কের সামান্য হলেও অবনতি হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। সুতরাং আপনাকে কিন্তু এই জায়গায়, আপনি যদি মকর রাশির হন বা আপনি যদি কর্কট রাশির হন, যারাই হন, আপনি আপনার স্ত্রী দুজনেই যদি ভিডিওটি দেখে থাকেন, আপনাদের অনুরোধ করব এই মে মাসে আপনারা একটু সংযত থাকুন। হ্যাঁ, কিছু ঘটছে, উভয়ে একটু আলোচনার মাধ্যমে নিষ্পন্ন করার একটা প্রয়াস গ্রহণ করুন, তাতে ভালো থাকবে। ব্যবসা ক্ষেত্র আমি খুব একটা ভালো দেখছি না। সপ্তমে মঙ্গল নিচস্থ অবস্থায়, আর সপ্তমের সাথে একটা একাদশের সংযোগ দেখতে হয়, অর্থাৎ তিনি সপ্তমে নিচস্থ অবস্থায় অর্থাৎ একাদশপতিও, আর তিনি কিন্তু সেখানে বসে গেছেন। ব্যবসার ক্ষেত্র আমি মোটেও ভালো দেখছি না। সুতরাং যারা ব্যবসা করছেন অবশ্যই সাবধানে ব্যবসা করুন, দেখভাল করুন, মালটা ড্যামেজ যাতে না হয়, অর্ডারটা ক্যান্সেল যাতে না হয়, কাঁচামালটা যথাসময়ে আসে, কর্মচারীরা যথাযথ কাজ করছে কিনা, বিলটা যে পেমেন্টটা আপনার পাওয়ার কথা যথাসময়ে পাচ্ছেন কিনা, যদি না পাচ্ছেন যোগাযোগ করুন। অর্থাৎ ব্যবসা সংক্রান্ত বিষয়টাকে একটু আপনি ভালো করে ভেবে দেখার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু সমস্যা আছে। এবারে দাম্পত্য গেল, ব্যবসা গেল এখান থেকে, আর বাকি থাকলো অষ্টমে কেতু, মারকস্থল, গুপ্তস্থলে গুপ্ত গ্রহটি চলে আসছেন 18 তারিখ। একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, হ্যাঁ, গোপনে আপনার গুপ্ত রোগের সম্ভাবনা কিছু দেখা যায়, গোপনে আপনার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এবং আপনি ঈশ্বর না করুন আপনার শত্রুরা কোনো নয় কোনোভাবে তন্ত্র, বশীকরণ এই জাতীয় যে জায়গাগুলো অবলম্বন করতে পারে আপনার প্রতি, একটু সাবধান থাকা বাঞ্ছনীয় এক্ষেত্রে। আর আপনার এই জায়গার অধিপতি তিনি অবশ্য 15 তারিখ পর্যন্ত উচ্চাবস্থায় থাকছেন, তারপর শত্রু রাশিতে চলে যাচ্ছেন পঞ্চমে তিনি ভালো ফল দেবেন, এটা ঠিক কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে কেতু কিছুটা আপনার ক্ষতি করবে, যার জন্য আপনাকে সচেতন থাকা খুবই দরকার। এবারে চলে আসি নবম, ভাগ্যস্থল, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। ভাগ্য মানে বিভিন্ন জায়গার কন্ট্রোলার, তিনি কিন্তু চতুর্থে আছেন, ভালো জায়গায় আছেন, খারাপ বলবো না। এবারে ভাগ্যাধিপতি চতুর্থে থাকলে যথেষ্ট ভালো ফল দেন, কিন্তু তিনি ষষ্ঠেরও অধিপতি, সুতরাং ভাগ্যের একটা সহায়তা অবশ্যই পাচ্ছেন, তবে সম্পূর্ণ পাবেন না, একটা 60 থেকে 70% ভাগ্যের সহায়তা অবশ্যই পাবেন। এক্ষেত্রে বলা যায় ভাগ্য আপনাকে সাথ দেবে। দশমের অধিপতি তৃতীয় উচ্চ, দশম স্থল কর্মস্থল, তার অধিপতি তৃতীয় উচ্চাবস্থায় আছেন, সুতরাং কর্মস্থলে আপনার যথেষ্ট একটা পরাক্রমতা দেখা যাবে, দাপটের সাথে কাজ করতে পারবেন, এবং যারা সরকারি কোনো কাজ পেতে চাইছেন তাদের বলি আপনার 15 তারিখ পর্যন্ত আপনাদের প্রয়াস করুন, একটা সম্ভাবনা দেখা যায়। আর যারা কাজে যুক্ত আছেন তাদের সম্মান বৃদ্ধি, পদোন্নতি, বেতন বৃদ্ধি বা অন্যান্য জায়গায় আপনার মনোমতো জায়গায় একটা ট্রান্সফার ইত্যাদি ঘটতে চলেছে। যাই হোক, কর্মক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো ফল, শুভ ফল পেতে চলেছেন। এবারে উপার্জন, দেখুন কর্ম ভালো হচ্ছে, ব্যবসাটা কিন্তু খুব একটা ভালো বললাম না, কিন্তু যাই করুন উপার্জন কিন্তু একটু ডাউন হওয়ার সম্ভাবনা। তো যারা কর্মের জগতে আছেন তাদের তো একটা নির্দিষ্ট স্যালারি থাকে, তথাপি তাদের সাথে টিএ, অমুক তসুক এগুলো যে যুক্ত থাকে, ধরুন ভ্রমণ খরচা, সেক্ষেত্রে কিঞ্চিত একটা খামতি দেখা যাবেই। এক্ষেত্রে উপার্জনে একটা ঘাটতি হওয়ার সম্ভাবনা আছে, কারণ মঙ্গল উপার্জনের অধিপতি হয়ে সপ্তমে নিচস্থ অবস্থায় থাকার সুবাদে। বাকি দ্বাদশ ঘর ব্যয়স্থল, বৃহস্পতি কিন্তু সরাসরি ওই জায়গায় দৃষ্টি রাখছেন। এবারে ব্যয় কিছু হলে দেবদ্বীজে ব্যয় হতে পারে, কিছু ছোটোখাটো ভ্রমণ হতে পারে, যেটা তীর্থ ভ্রমণ বা মন্দিরের কাজে কোনো ব্যয়, বাড়িতে কিছু গুরুজনদের সেবায় ব্যয়, অতিথি সেবায় ব্যয়, এগুলো কিন্তু দেখা যাচ্ছে, এগুলো থেকে কোনো সেরকম সমস্যা নেই। আর বাকি মোটামুটি দেখলাম খুব একটা খারাপ নয়, যদিও রাহুর
রাহুর একটা পঞ্চম দৃষ্টি 18 তারিখের পর দশমে আছে, কিছু কর্মক্ষেত্রে ভুলভাল একটা ভাব তৈরি করবে, তবে সেটা খুব একটা প্রকট হবে না। আর আপনাকে ওই 16 তারিখ থেকে একটু গাড়ি ড্রাইভিংগুলো সাবধানে করতে হবে, একটু আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর বৃহস্পতি বসে আছেন ষষ্ঠে, সেখানে একটা রাহুর দৃষ্টি থাকবে। তথাপি যেহেতু রাহু একটু ভুলভাল পথে, ওই যে রিপুহীন শত্রু এই জায়গাটাকে পরিচালিত করলেও বৃহস্পতি যেহেতু নিজে অবস্থান করছেন, তিনি কিন্তু সেটাকে ট্যাকেল করতে পারবেন। বাকি থাকলো আপনার থার্ড হাউসে একটা দ্বাদশ দৃষ্টি রাহু, সেখানে বলবো না ভয় করার কিচ্ছু নেই, ওই জায়গায় আপনার পরাক্রমতা বৃদ্ধি পাবে, কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো যাই হোক, এটা একটা গোচর ভিত্তিক আলোচনা, কোনো নির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে কিন্তু নয়। তার মানে 100% মিলবে এটা কেউ বলবে না, আমিও বলছি না। এর একটা সিংহভাগ আপনার সাথে মিলতে চলেছে। তো আপনার জন্মকুণ্ডলীতে যদি মোটামুটি গ্রহ অবস্থান ভালো থাকে, অবশ্যই শুভ ফল পাবেন। আর যদি নেহাত খারাপ থাকে, তাইলে কিঞ্চিত খারাপও ঘটতে পারে। কি করা কর্তব্য না, আপনাকে একটু সমাধান করে নিতে হবে। যেরকম মঙ্গল একটা খুব বাজে ক্ষতিকারক জায়গায় আছেন মঙ্গল আপনার, তো মঙ্গলকে একটু সমাধান করুন। কিভাবে করবেন? মঙ্গলের প্রণাম মন্ত্র বলছি, যদি বলতে পারেন ভালো, না বলতে পারলেও আপনার মোবাইলে একটু এই সময় পর্যন্ত একটু দেখে রাখুন, তারপর এটাকে চালিয়ে শুনবেন, প্রণাম করবেন সকালে এবং সন্ধ্যায়। এবারে আমি একটু বলছি মন্ত্রটি, আপনারা একটু শুনে নেন। ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। এই মন্ত্রটি পাঠ করুন, তাতে ভালো ফল পাবেন। আর বাকি আপনি যদি পারেন হনুমান চালিসা পাঠ করতে ভালো, কারণ আপনার রাশির অধিপতি শনি, তো যদি না করতে পারেন তাতেও বলছি যে আপনি শনিদেবকে প্রণাম জানান। নীলাঞ্জন চয়োপক্ষং রবি শূনং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তিয়া শনৈশ্চরম। শনিদেবকে প্রণাম জানান, তাইলে রাশির অধিপতিও ঠিক থাকলেন, আর সপ্তমে যে মঙ্গল নিচস্থ হয়ে যাচ্ছেন তিনিও ঠিক থাকলেন। আর সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না আপনার ক্ষেত্রে আপাতত। বাকি যদি আপনি পারেন ইষ্ট নাম জপ করুন, কারণ কেতু চলে আসছেন অষ্টমে, এক্ষেত্রে আপনার রাহু দ্বিতীয় চলে আসছেন। একটু ইষ্ট নাম জপ করুন, আপনি যে দেবতার ভক্ত তাকে একটু স্মরণ করুন, এতেই কিন্তু আপনার মোটামুটি একটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা, এবং ভালো ফল আপনারা পেতে চলেছেন। সামান্য ইনকামের ক্ষেত্রে একটু সমস্যা, ব্যবসা ক্ষেত্রটা সামান্য সমস্যা যাবে, কিন্তু আদারওয়াইজ সেরকম কোনো সমস্যা নয়। কিছুটা সময় পর আবার কেটে যাবে, জায়গাটা ঠিক হয়ে যাবে আপনাদের। যাই হোক, আলোচনা যদি আপনাদের কিঞ্চিত ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমি যাতে উৎসাহ পাই। আমি আবার ভিন্ন ধরনেরও এই জ্যোতিষের ওপর ভিন্ন ধরনের একটু আলোচনা আনতে চাইছি। আপনারা যদি কমেন্ট করেন আপনারা কী ধরনের আলোচনা চাইছেন, তাতে আমি অনেকটা উপকৃত হব। যাই হোক, আমার আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি কেউ আমাকে দিয়ে কোনো পোস্টটি বিচার করাতে চান, তাইলে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে, উপরের কল নাম্বার 9609078231, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার, পারলে হোয়াটসঅ্যাপ বেশি করবেন, কল করবেন না। 8972451464 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।